This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাক্তন আমলা জহর সরকার বলছেন যে বিজেপি তৃণমূল দুই দলেই নিয়েই বাংলার মানুষ স্থিতি বিরক্ত। বাংলার তৃতীয় বিকল্পের উদ্ভব হোক, মানুষ বেরিয়ে আসুন। বিজেপি বাংলা বিদ্বেষী আর তৃণমূল তোলাবাজির ইন্ডাস্ট্রি চালাচ্ছে। এই আমলারা সক্রিয় রাজনীতিতে এলে আপনারা কতটা স্বাগত জানাবেন? যে কোনো মানুষ যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা বলছেন এই সময় দাঁড়িয়ে তাদের যে মানুষ ভাগের রাজনীতি, তাদের যে দখলদারির রাজনীতি, তাদের যে ধর্ম জাতের ভিত্তিতে মানুষ ভাগ করা রাজনীতি, দুর্নীতির রাজনীতি যা চলছে গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে, যে কোনো মানুষ যারা তারা বিরুদ্ধে কথা বলছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই প্রতিবাদ, এই সাধারণ মানুষের প্রতিবাদকেই তৃণমূল বিজেপি ভয় পায়। যত বেশি এই ধরনের মানুষজন রাস্তায় নেমে তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করবেন তত আসলে চোর চিটিংবাজরা দাঙ্গাবাজরা ঘরে ঢুকে যাবে। খোদ মুখ্যমন্ত্রীকে কেন মতুয়াগড়ে যেতে হচ্ছে? মতুয়া সম্প্রদায় কি তৃণমূলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, না দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ সামাল দিতে মুখ্যমন্ত্রীকে এতদিন যাননি কেন মুখ্যমন্ত্রী? তৃণমূলের তো সাংসদ মতুয়াবালা ঠাকুর, মমতাবালা ঠাকুর যিনি ওখানে অনশন করছেন, এতদিন ধরে অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। যে তৃণমূল ওখানে গিয়ে, যে বিজেপি ওখানে গিয়ে মতুয়াদের মধ্যে নানা রকম বিভাজন তৈরির চেষ্টা করলো, আলাদা আলাদা কমিটি বানিয়ে সব কমিটি দখলের চেষ্টা করলো, আজকে যখন মতুয়ারা অসহায় অবস্থায় রয়েছেন, তাদের নাগরিকত্ব নিয়ে, তাদের ভোটাধিকার নিয়ে যখন প্রশ্ন, যখন এত আশঙ্কায় তারা দিন কাটাচ্ছেন, তখন তৃণমূলের যেতে এতদিন সময় লাগলো কেন? যে মুখ্যমন্ত্রী অতীতে কিছু একটা পাড়ায় মশা মারা গেলে অবধি মালা নিয়ে চলে যেতেন, সেখানে সিবিআই তদন্ত দাবি করতেন, তিনি এতদিন পরে কেন ওখানে যাচ্ছেন? এতদিন তাহলে তৃণমূল কেন ওখানে সাহস করে যেতে পারেনি? এই প্রশ্নটাই তো করা উচিত। যে বিজেপি তাদেরকে বোকা বানিয়েছে, এটা তো বাস্তব, যে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার নামে বোকা বানিয়েছে, তাদেরকে ক্যাম্প করে পয়সা তুলেছে, ওখানে বিজেপি সিএ এর ক্যাম্প হবে, এটা ওটা হবে বলে। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী বলছেন হ্যাঁ নাম বাদ যাবে, একটা দুটো নির্বাচন পরে আমি নাম তুলে দেব। তাহলে এই ঘটনায় তৃণমূল প্রতিবাদে কোনো কথা বলেনি কেন এতদিন? মমতাবালা ঠাকুর এতদিন ওখানে অনশন করছেন, কেন মুখ্যমন্ত্রী কি ওদের যেসব 2 নম্বর 3 নম্বর নেতারা রয়েছেন তারা কেন যাননি? এই প্রশ্নটার জবাব তো আগে ওনাকে দিতে হবে। অস্বাভাবিক চাপের অভিযোগ তুলে পরপর বিএলওরা আত্মহত্যার তাদের ঘটনা ঘটছে। তার মধ্যেই আবার এভলিউশনের ফর্ম, সেটা ডিজিটালাইজেশনের যে সময়সীমা সেটা 25 তারিখে নভেম্বর বেঁধে দিল কমিশন। এতে কি আরও চাপ বাড়লো বিএলওদের? আদৌ কি সঠিকভাবে কাজ শেষ করতে পারবে এই সময়? কমিশন একেবারে অপরিকল্পিতভাবে চলছে, এটা তো দেখতেই পাচ্ছি। যখন এসআইআর প্রক্রিয়া শুরু হলো তখন যা নির্দেশাবলী ছিল, যত দিন যাচ্ছে নির্দেশাবলী বদলাতে যাচ্ছে। বিজেপির সুবিধা হবে বলে কিছু আরও নতুন নিয়মকানুন ওরা চালু করেছে নির্বাচন কমিশন। কিন্তু এত একটা হিউজ কাজ, যে কাজে বিএলওদের সহকারী দেওয়ার কথা ছিল কোথাও ডাটা এন্ট্রির জন্য আলাদা লোক দেওয়ার কথা ছিল, সেই কাজে কেন নতুন লোক নিয়োগ করা হলো না? একজনের ওপর এত গোটাটা চাপিয়ে দিয়ে এত কম সময়ের মধ্যে কেন করার চেষ্টা করা হচ্ছে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এই তাড়াহুড়োর কাজ করতে যেমন মানসিক চাপ বাড়বে, তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এই ভুল হওয়ার সম্ভাবনা মানে কোনো একটা ছোট বাচ্চার 2 আর 2 যোগ করতে 4 ভুল হয়ে যাওয়ার ব্যাপার তো নয়। এইটা একটা ভোটাধিকারের প্রশ্ন, মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন তার সাথে জড়িত। ফলে অবশ্যই ডেটা এন্ট্রির জন্য আলাদা লোক দিয়ে আরও বেশি লোককে ইনভলভ করে, প্রয়োজনে পয়সা খরচা তো নির্বাচন কমিশনের কত কিছুতে হয়, তাহলে কেন এই কাজের জন্য আলাদা করে পয়সা খরচা করে নতুন লোক দিয়ে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই চেষ্টা নির্বাচন কমিশন কেন করছে না, সেটাই তাদের জবাব দিতে হবে। মৃত এবং অসুস্থ যারা বিএলও তাদের জন্য 2 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা রাজ্য সরকার। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য কি ব্যবস্থা করলো? যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন হলো রাজ্য সরকারের পুলিশের হাতে, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা করেছে? অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা করলো? গিগ শ্রমিকদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা করলো? যে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে বাধ্য হয়ে পশ্চিমবাংলা ছেড়ে, তার জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা করলো? এই মৌলিক কাজগুলো রাজ্য সরকার যদি না করে তাহলে আর রাজ্য সরকারকে তার দায় ভবিষ্যতে নির্বাচনে নিতে হবে। কলকাতার রাস্তায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যে পার্কিং, সেটা নিষিদ্ধ করলো পুরসভা। মেয়র আশঙ্কায় ছিলেন। তো দিল্লির যে ঘটনা, রাস্তায় তো দাঁড়িয়ে থাকার পরে এরকম একটা ঘটনা হয়েছিল, সেই আশঙ্কা থেকেই কি এরকম একটা সিদ্ধান্ত নেওয়া? সেটা শুধু সকাল 7টা থেকে 9টার মধ্যে কেন করা হলো আমি বুঝতে পারলাম না। মানে কোনো জায়গায় পার্কিংয়ে অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখানেই একটা আশঙ্কা থাকতে পারে, যেটা আমরা দিল্লিতে দেখেছি। দিল্লিতে আমরা এটাও দেখেছি যে লালকেল্লার পার্কিং
সেটা কিন্তু এখন একটি থার্ড পার্টির হাতে, বেসরকারি সংস্থা যারা হচ্ছে সেই ধরনের নজরদারি, যে কোন গাড়ি আসছে, কি দাঁড়াচ্ছে, সেই গাড়িতে কি আছে না আছে, সেই নজরদারি করতে পারেনি। তাহলে যে বেসরকারি সংস্থা এই ধরনের নজরদারি করতে পারছে না, আর কলকাতার পার্কিংয়ের দায়িত্বে যে ধরনের বেসরকারি সংস্থারা আছে, তাদের নজরদারি, তাদের কোনো রকম ওই যে তদন্ত করা গাড়িতে কি আছে না আছে, এই দেখার ব্যবস্থা আরও জোরদার করা উচিত। শুধু সকাল 7টা থেকে 9টা রাস্তায় গাড়ি দাঁড়াবে না বললে বাকি সময় যে গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনি অফিস পাড়ায় গিয়ে এই আজকে এখন যে সময় আপনি ইন্টারভিউ করছেন সে সময় কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন। নিউ মার্কেটে এই দুপুরবেলা গাড়ির ওপর কার্যত মালপত্র রেখে গরিব মানুষ ব্যবসা অবধি করছেন। ফলে কথাটা গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে সেটা নয়, কথাটা হচ্ছে আমার নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে আমার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আমি নতুনভাবে কিভাবে ইকুইপড করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারি সেই দিকে নজর দিতে হবে। ডিসেম্বরেই রাজ্যে আবারও মোদি এবং অমিত শাহ তারা লাগাতার আসছেন। 2021-এও তারা এসেছিলেন, 2021-এও এসেছিলেন, এনআরসির আতঙ্ক, ভীতি ইত্যাদি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, মানুষ ভাগের রাজনীতি করেছিলেন। 2025-26-এও আসবেন, মানুষ ভাগের রাজনীতিই করবেন। সময় বদলে গেছে কিন্তু বিজেপির মানুষ ভাগের রাজনীতি বদলায়নি, এবং বিজেপির মানুষ ভাগের রাজনীতির বিরুদ্ধে এনআরসির আতঙ্কের সময় মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, মোদিকে কার্যত কলকাতা শহরে উনি ঢুকতে পারেননি, নদীপথে ঘুরে বেড়াতে হয়েছিল, এবারও ওনাকে সেই প্রতিবাদের মুখেই পড়তে হবে। মুর্শিদাবাদে টানা 1 সপ্তাহে 5 জায়গা থেকে বোমা উদ্ধার হলো। ভোটের আগে এই বোমা উদ্ধার। হ্যাঁ, তৃণমূলের তো এই একটাই শিল্প তৃণমূল বাঁচিয়ে রেখেছে, একটা না, ভুল বললাম, দুটো, তোলাবাজি শিল্প আর এই বোমাবাজি শিল্প, এই দুটোই তৃণমূল বাঁচিয়ে রেখেছে। পূর্ব মেদিনীপুরে বোমাবাজিতে ওদের দলের লোক মারা যায়, মুর্শিদাবাদে উদ্ধার হয়। মুর্শিদাবাদে উদ্ধার হওয়ার পিছনে আপনি ভালো করে খোঁজ করে দেখবেন, ওখানে আবার কিছু গোষ্ঠী দ্বন্দ্ব আছে। ওদের গোষ্ঠীতে টাকা কড়ি নিয়ে দ্বন্দ্ব যদি না থাকতো তাহলে ওই বোমা উদ্ধার হতো না, কারণ পুলিশ তো কার্যত তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। ফলে পুলিশের সাহস নেই, জানলেও ওই বোমা ওরা উদ্ধার করবে। নিশ্চয়ই কোনো গোষ্ঠী দ্বন্দ্ব, এই চেয়ারম্যানের সাথে ওই চেয়ারম্যান, এই চেয়ারম্যানের সাথে ওই সভাপতির মারামারি কিছু হচ্ছে নতুন পদ পাওয়া নিয়ে, সেই জন্যই এইসব উদ্ধার করিয়ে ওই বাজারে নাম খারাপ করার চেষ্টা। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে গোটা পশ্চিমবাংলায় এই ধরনের যত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় চার্জশিট দিয়ে অপরাধীদের শাস্তির ব্যবস্থা পুলিশ করতে পারতো, যেটা এতদিনে ওরা করেনি। তমলুকে পদে বসতে না বসতেই দলের অন্দরেই বিদ্রোহের সুর। নতুন চেয়ারম্যানের ডাকা প্রথম বোর্ড মিটিংয়ে 20 জন কাউন্সিলরের মধ্যে গড়হাজির 11 জন কাউন্সিলর। পূর্ব মেদিনীপুরের শাসকের অন্দরেই কোন্দল, আরও নগ্নভাবে প্রকাশ। সর্বত্র শাসকের অন্দরে কেন, প্রকাশ্যে কোন্দল আছে। আচ্ছা, কলকাতায় কাউন্সিলর গুলি খেয়ে গেলেন, কে কিভাবে তাকে গুলি চালালো তদন্ত কই শেষ হলো না তো। মালদায় তৃণমূলের নেতা মারা গেলেন, অভিযুক্ত যে তৃণমূলের নেতাকে পুলিশ গাড়িতে ঢোকাচ্ছিল তিনি বলতে বলতে গেলেন আমি না, বড় মাথা যুক্ত আছে। কে বড় মাথা? তৃণমূলের মারামারিতে কে বড় মাথা যুক্ত থাকতে পারে সবাই জানে। ফলে যার অনুপ্রেরণায় এই বোমাবাজি হয়, যার অনুপ্রেরণায় হচ্ছে যে এইসব তোলাবাজি হয়, তার অনুপ্রেরণাতে এই ধরনের মারামারি গণ্ডগোল হচ্ছে নিশ্চিতভাবে আমরা জানি। এবং মারামারি গণ্ডগোলটা থামবে আসলে টাকা পৌঁছালে। ওই যে ক্ষমতা দখল, এই যে চেয়ারে বসা নিয়ে তো মারামারি কেন? কারণ যে চেয়ারে বসবে আগামী বছর তার জমিদারির যতটুকু এলাকা, ওই ততটুকু এলাকা থেকে মধুটা সংগ্রহ করবেন উনি, কাউকে ভাগ দেবেন না। ফলে ওই মধু সংগ্রহের ভাগ আগে যে পেত পরে কে পাবে, এই ভাগাভাগির গণ্ডগোলের জন্যই এইসব হচ্ছে। মধু একটু একটু করে মুখে পড়ে গেলে আবার সবার মিষ্ট বচন শোনা যাবে।